এখন আমরা পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বইয়ের অধ্যায় ১ জীবের আবাসস্থল এই অধ্যায়ের ভিতরে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এবং অনুশীলনীর যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তরের বা সেই প্রশ্নগুলোর সমাধান দেওয়ার আমি চেষ্টা করব। এখন দেখো, এখানে জীবের আবাসস্থল সম্পর্কে বেশ কিছু তথ্য এখানে দিয়েছে। জীবের আবাসস্থল সম্পর্কে এগুলো তোমরা পড়ে নিবে, অথবা তোমরা যদি চাও আমি প্রত্যেকটি লাইন বাই লাইন তোমাদেরকে পড়ে বুঝিয়ে দিতে পারি। সেটা চাও কিনা সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আজকে মূলত আমি তোমাদেরকে অধ্যায়ের শেষে যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো নিয়ে আলোচনা করব। দেখো, এখানে যে মূলত যে কাজগুলো দিয়েছে সেগুলো কাজের কিন্তু উত্তর এখানে রয়েছে, এখানে বই দিয়েছে। এখানে যে কাজটি রয়েছে সেই কাজের উত্তর দেখো এখানে কিন্তু এই সার সংক্ষেপ, এটা যদি আমরা পড়ি তাহলে কিন্তু এই কাজটির উত্তর আমরা পেয়ে যাব। তার জন্য আমি এই কাজগুলোর নিয়ে আলোচনা করিনি। তোমাদের যে কাজের উত্তর দেয়া নেই এই বইয়ে, সেই কাজগুলো নিয়েই মূলত আজকে আমি আলোচনা করব। তো এখানে একটি কাজ তোমাদেরকে দিয়েছে, এখানে তো এই কাজটি করব এবং অনুশীলনীর যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করার আমরা চেষ্টা করব। তো এই কাজটি কি এখন আমরা দেখি, এটা কি এখানে আমাদেরকে এখানে আমাদেরকে কি করতে হবে। নিচের ছকে কিছু উদ্ভিদ ও প্রাণীর নাম দেওয়া আছে। এরা কোন পরিবেশে বাস করে এবং এদের কোন বৈশিষ্ট্য উক্ত পরিবেশে টিকে থাকতে সহায়তা করে না নিচের ছকে লেখো। তো আমরা এখানে মূলত যেটা করব সেটা হচ্ছে, এখানে দেখো কিছু উদ্ভিদের নাম দিয়েছে, উদ্ভিদ বা প্রাণীর নাম দিয়েছে। সেই উদ্ভিদ এবং প্রাণী কি করে, তাদের যে বেঁচে থাকার যে কৌশলটা রয়েছে, তারা কিভাবে বেঁচে থাকে সেটা নিয়ে আমরা আলোচনা করব, বা সেটা আমরা খুঁজে বের করব এবং তাদের যে এরা কোন পরিবেশে বাস করে এবং এদের যে বৈশিষ্ট্য উক্ত পরিবেশে টিকে থাকার সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কয়েকটি উদ্ভিদ এবং প্রাণীর নাম দিয়েছে। যেমন ১ নম্বরে হচ্ছে সুন্দরী গাছ, এদের যে কোন জায়গায় এরা বাস করে বা এদের বাসস্থানটা আমাদেরকে লিখতে হবে এবং তাদের অভিযানগত যে কৌশল, অভিযানগত মানে কি, তাদের যে টিকে থাকার কৌশল সেটা আমাদেরকে লিখতে হবে এই ছকে। তো এখন আমরা এই ছকটির উত্তর করার চেষ্টা করি। তো দেখো, আমি তোমাদের জন্য খুব সুন্দরভাবে এই ছকটির অ্যান্সার তৈরি করে দিয়েছি। প্রথমেই ছিল কি, সুন্দরী গাছ। তো সুন্দরী গাছের আমাদেরকে কি লিখতে হবে, সুন্দরী গাছের বাসস্থানটা আমাদেরকে লিখতে হবে। সুন্দরী গাছের বাসস্থান কোথায়? এই সুন্দরী গাছগুলো উপকূলীয় লবণাক্ত জলাভূমি বা সুন্দরবনে বাসস্থান, এদের বাসস্থান, এদেরকে এই জায়গাতে দেখা যায়। এবং অভিযোজনগত যে কৌশলটা রয়েছে সেটা হচ্ছে লবণাক্ত পানিতে টিকে থাকার জন্য সুন্দরী গাছের শ্বাসমূল বা এটাকে কি বলা হয়, নিউমাটোফোর আছে এবং লবণ সহনশীল বৈশিষ্ট্য রয়েছে। তো এটাই হচ্ছে সুন্দরী গাছের বাসস্থান এবং অভিযোজনগত বৈশিষ্ট্য। এভাবেই আমরা যে ছকটি রয়েছে সেই ছকে পূরণ করব। অভিযোজনগত বৈশিষ্ট্য যে ঘরে রয়েছে সেখানে আমরা এটা লিখব এবং বাসস্থানের যে ঘর রয়েছে সেখানে আমরা লিখব উপকূলীয় লবণাক্ত জলভূমি। বইয়ে তো আর এত কিছু লেখা সম্ভব নয়, তার জন্য আমরা আলাদাভাবেই খাতায় লিখে নিব। তো এরপর পরবর্তী যে ২ নম্বরে আমাদেরকে যে বিষয়টি দিয়েছিল সেটা হচ্ছে শাপলা। শাপলা বলতো এটা আমরা সবাই জানি। শাপলার বাসস্থান বলতো কোথায়? পুকুর, বিল, হাওর বা জলাশয়। আমরা কিন্তু আমাদের চারপাশে যারা গ্রাম অঞ্চলে থাকে বা শহর অঞ্চলে থাকে তাদের যে পুকুর, বিল, বিভিন্ন মাঠে ঘাটে কিন্তু যেখানে জলাশয় রয়েছে এগুলো শাপলা ফুল কিন্তু দেখা যায়। এবং শাপলার যে অভিযোজনগত বৈশিষ্ট্য বা শাপলা এই যে পুকুরে, বিলে বা হাওরে যে বসবাস করে তাদের বেঁচে থাকার যে বৈশিষ্ট্যটা রয়েছে, টিকে থাকার কৌশল, সেটা আমরা দেখি। শাপলার চওড়া পাতা পানির ওপর ভেসে থাকতে সাহায্য করে এবং লম্বা ফাঁপা ডাঁটা পানিতে ভাসতে সহায়তা করে। তো এটাই হচ্ছে শাপলার অভিযোজনগত বৈশিষ্ট্য। এরপর ৩ নম্বরে কি রয়েছে, বাজ পাখি। ৩ নম্বরে বাজ পাখির যে বাসস্থান রয়েছে আকাশ ও উঁচু গাছ। বাজ পাখি কোথায় বাস করে? আমরা কিন্তু দেখি যে তারা আকাশে উড়ে বেড়াতে দেখা যায় এবং যে উঁচু গাছগুলো রয়েছে সেখানে তাদেরকে বাসা বাঁধতে দেখা যায়। তো এটা যে অভিযোজনগত বৈশিষ্ট্য বা টিকে থাকার যে কৌশল সেটা আমরা লিখতে পারি। বাজ পাখির শক্ত ডানা ও তীক্ষ্ণ চোখ আছে যা তাকে দ্রুত উড়তে ও দূর থেকে শিকার দেখতে সাহায্য করে। তো এটাই হচ্ছে বাজ পাখি সম্পর্কিত। একটা হচ্ছে বাসস্থান, তাদের বাজ পাখির বাসস্থান এবং অভিযোজনগত কৌশল। উট পাখি। তো উট পাখি হচ্ছে মরুভূমিতে বাস করে। উট পাখি কোথায় বাস করে বলো তো? মরুভূমিতে বাস করে। এদের অভিযোজনগত বৈশিষ্ট্য কি? উট পাখির লম্বা পা ও শক্ত শরীর আছে যা
গরম মরুভূমিতে দ্রুত দৌড়াতে এবং টিকে থাকতে সাহায্য করে। এটাই হচ্ছে অভিযোজনগত কৌশল বা উট পাখির টিকে থাকার কৌশল। এবার আমরা দেখব ফণী মনসা। এটা কি? এটার তোমরা পিকচারটা দেখতে পাচ্ছ স্ক্রিনে হয়তো। এটার বাসস্থান কোথায়? শুষ্ক ও অনর্বর ভূমি। এবং অভিযোজনগত কৌশল হিসেবে আমরা লিখতে পারি ফণী মনসার পাতা কাটায় রূপান্তরিত, যা পানি ক্ষয় কমায় এবং মোটা কাণ্ডে পানি জমা থাকে। তো এটাই মূলত তোমাদের যে শখটি ছিল সেই শখের অ্যান্সার। তো এখানে আমাদের যে অধ্যায়ের ভিতরের যে কাজটি দিয়েছিল আমরা খুব সুন্দরভাবে এই কাজটি করলাম। এখন আমরা অনুশীলনীর যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। শিক্ষার্থীরা, তোমাদের প্রতি আমার একটি অনুরোধ, তোমাদের জন্য একটি স্টাডি গ্রুপ খোলা হয়েছে। এখানে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা থাকবে, তারা তাদের সমস্যার কথা এখানে শেয়ার করতে পারবে। তোমরাও চাইলে এখানে জয়েন হতে পারো। এখানে তোমরা তোমাদের সমস্যা, তোমাদের মতামত বা তোমাদের কোনো যদি প্রবলেম হয় সেটা শেয়ার করতে পারো। সেখানে আমরা সবাই মিলে তোমাকে সাহায্য করতে পারি। গ্রুপটির লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা প্রথম কমেন্টে দেওয়া থাকবে। তোমরা চাইলে এই ফেসবুক গ্রুপে জয়েন হয়ে পড়াশোনার ক্ষেত্রে অনেকটা এগিয়ে যেতে পারো। ধন্যবাদ। এখানে অনুশীলনীতে আমাদেরকে বলেছে সঠিক উত্তরে টিক চিহ্ন দেই। তো এখানে আমাদেরকে দেখো 1, 2 এবং 3টি প্রশ্ন দিয়েছে এবং যেটা হচ্ছে সঠিক অ্যান্সার সেটাতে আমাদেরকে কি করতে হবে? টিক চিহ্ন দিতে হবে। তো যেটা এখানকার আমার 4টা অপশন রয়েছে, এই 4টা অপশনের মধ্যে যেটা আমাদের সঠিক মনে হবে সেটাতে আমরা টিক চিহ্ন দিব। তো ক নাম্বার আমরা দেখি, জলজ উদ্ভিদের অনন্য বৈশিষ্ট্য কোনটি? জলজ উদ্ভিদের অনন্য বৈশিষ্ট্য কোনটি? মানে জলজ উদ্ভিদ কোন বৈশিষ্ট্যের মাধ্যমে টিকে থাকে, এটাই মূলত এখানে বলা হয়েছে। তো জলজ উদ্ভিদের এখানে বলা হয়েছে পাতা পুরু থাকে, বায়ুকুঠেরই থাকে, ফুল থাকে নাকি কাঁটাযুক্ত থাকে। উপরের যে আমরা অনুশীলনের যে পড়াগুলো রয়েছে এগুলো যদি পড়ি তাহলে আমরা দেখতে পাবো যে জলজ উদ্ভিদের বায়ুকুঠেরই থাকে। তো এটাই হচ্ছে মূলত 1 নম্বর বা ক নম্বরের অ্যান্সার। তো খ নম্বর দেখো কি, মাংসাশী প্রাণীর প্রধান বৈশিষ্ট্য কোনটি? 4টি অপশন দিয়েছে, দ্রুতগতি, বড় আকৃতি, তীক্ষ্ণ দাঁত নাকি চর্বির স্তর। তো মাংসাশী প্রাণীর প্রধান যে বৈশিষ্ট্য সেটা মূলত তীক্ষ্ণ দাঁত, কারণ তারা দাঁতের সাহায্যেই বিভিন্ন কী খায় বলতো? বিভিন্ন পশু পাখি বা তাদের শিকার তারা সংগ্রহ করে। তো এরপর পরবর্তী গ নম্বর প্রশ্নটি হচ্ছে, শ্বাসমূল কোন উদ্ভিদে পাওয়া যায়? হিজল, সুন্দরী, পাকুড় নাকি কচুরিপানা। শ্বাসমূল মূলত এই সুন্দরী গাছে পাওয়া যায়, কারণ তারা মাটির ভিতর থেকে লবণাক্ত যে মাটিগুলো রয়েছে, পানি রয়েছে, সেখান থেকে তারা অক্সিজেন সংগ্রহ করে। তো আমরা দেখলাম এটার অ্যান্সার। এখন আমরা এখানে যে শূন্যস্থান পূরণ নামে যে আমাদেরকে একটি কাজ দিয়েছে সেই কাজটি আমরা করার চেষ্টা করব। তো এখানে বলা হয়েছে নিচের শব্দগুলো থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করি। দেখো এখানে 4টি শব্দ দিয়েছে, বায়ুথলি, চর্বি স্তর, ফার্ন, বায়ুকুঠেরি এবং মাছ। এই শব্দগুলো নিয়ে আমাদেরকে যে দেখো এখানে যে ড্যাশ বা শূন্যস্থান দিয়েছে এগুলো আমাদেরকে পূরণ করতে হবে। আমরা চেষ্টা করি এগুলো উত্তর করার। ক নাম্বার, তোমরা যারা উপরের পড়াগুলো পড়বে, যে অনুশীলনীর যে তথ্যগুলো রয়েছে এগুলো খুব সুন্দরভাবে পড়বে, তারা কিন্তু এই আনসারগুলো নিজেই করতে পারবে। জলজ উদ্ভিদকে পানিতে ভেসে থাকতে সাহায্য করে কোনটি? বলতো জলজ উদ্ভিদকে পানিতে ভেসে থাকতে সাহায্য করে হচ্ছে বায়ুকুঠেরি। এখানে কি হবে? বায়ুকুঠেরি। জলজ উদ্ভিদকে পানিতে ভেসে থাকতে সাহায্য করে বায়ুকুঠেরি। এরপর তীব্র ঠান্ডায় প্রাণীর দেহকে গরম রাখে কোনটি? চর্বি স্তর। এখানে কি হবে? চর্বি স্তর। তীব্র ঠান্ডায় প্রাণীর দেহকে গরম রাখে চর্বি স্তর। এরপর গ নম্বর হচ্ছে ছায়াযুক্ত স্থানের একটি উদ্ভিদ হলো। ছায়াযুক্ত স্থানের একটি উদ্ভিদ কোনটি বলতো? এখানে যে অপশনগুলো দেখেছে কোনটি দেখো, বায়ুথলি, চর্বি স্তর, ফার্ন, বায়ুকুঠেরি এবং মাছ। এখানে কিন্তু একটাই উদ্ভিদ দিয়েছে, সেটা হচ্ছে ফার্ন। এখানে আমরা কি লিখব? গ নম্বরে ফার্ন। ছায়াযুক্ত স্থানের উদ্ভিদ একটি উদ্ভিদ হলো ফার্ন। আশা করি তোমরা আজকের ক্লাসটি বুঝতে পেরেছো কিনা সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের সমাধান আমার এই চ্যানেলে পেয়ে যাবে। তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আজকের ক্লাস সম্পর্কে কোনো মতামত বা তোমাদের কোনো প্রশ্ন বা তোমরা কোন সাবজেক্টের ক্লাস চাও সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর তোমরা কিভাবে পড়ালে উপকৃত হবে সেটাও তোমাদের যদি কোনো মতামত থাকে সেটা আমাকে জানিয়ে দাও। আর পরবর্তী ক্লাসে আমরা 3 এবং 4 নম্বর যে প্রশ্ন রয়েছে এগুলো নিয়ে আলোচনা করব, তারপর আমরা দ্বিতীয় অধ্যায়ে প্রবেশ করব। ধন্যবাদ।